আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আচ্ছা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট কমপ্লিট হলো। তো এরপর আমরা সেকেন্ড ইউনিট টেস্ট করবো। তো সেকেন্ড টার্মের সিলেবাসে দেখবে যে সিলেবাসের মধ্যে কি কি আছে। তো সেকেন্ড টার্ম সিলেবাসের মধ্যে তোমাদের যে চ্যাপ্টারটা আছে দেখবে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস বলে একটা চ্যাপ্টার আছে, অনেক বড় একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের যেটা কিছু আছে যে প্লান্ট ক্লাসিফিকেশন আর কিছুটা আছে অ্যানিমেল ক্লাসিফিকেশন। তো আমি অ্যানিমেল ক্লাসিফিকেশন যেটা সেটা স্টার্ট করব। তো বইয়ের পেজ নাম্বার কেউ জিজ্ঞাসা করবে না, কারণ বিভিন্ন বইয়ের পেজ নাম্বার বিভিন্ন হতে পারে। চ্যাপ্টারটা নাম বলছি, বই থেকে দেখে নেবেন। চ্যাপ্টারের নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম, আর তোমাদের সিলেবাসে আছে অ্যানিমেল ক্লাসিফিকেশন বলে, যেখানে প্রাণীদের শ্রেণী বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা একটা খুবই সহজ চ্যাপ্টার। মানে আমরা যেমন সেল থিওরি তোমাদেরকে পড়িয়েছি, যেখানে অনেক বোঝানোর জিনিস ছিল, মানে অনেক জিনিস ছিল যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করার মতো জিনিস, না হলে হয়তো বোঝা যেত না। কিন্তু এই চ্যাপ্টার ক্ষেত্রে দেখবো যে আজকের ক্লাসটা একটা বেসিক ক্লাস হবে। পরের ক্লাসগুলোতে আমরা দেখবো যে সেখানে শুধুমাত্র তাদের প্রত্যেকটা পর্বের প্রাণী সব পড়াবো, সব জানাবো। সেগুলো সম্পর্কে জাস্ট তাদের কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, কিছু স্পেশাল বৈশিষ্ট্য, যার দ্বারা অন্যদের থেকে তাদেরকে চেনা যায় সহজে, অতি সহজে চেনা যায় বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো সেইগুলো মনে রাখতে হবে। কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলো মনে রাখতে হবে, কিছু এক্সাম্পল আছে মনে রাখতে হবে, যেগুলো তোমাদের মিশনের পরীক্ষাতে মোটামুটি 5-7 নাম্বারে এমসিকিউ কোয়েশ্চেন আসে, কিংবা বোর্ডের পরীক্ষাতেও এখান থেকে একটা দিয়ে দেয় পর্ব, দেন জিজ্ঞাসা করে যে বৈশিষ্ট্য। তোমরা যদি সালের কোশ্চেন দেখো তাহলে বুঝতে পারবে যে গতবারে 11-এর কোশ্চেন এসেছিল যে নিডারিয়া নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো। তাহলে এরকম একটা কোশ্চেন তুলে দিল 3 নাম্বারের, যে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লেখো, তখন বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো এই চ্যাপ্টারটা মানে বোঝার তেমন কিছু নেই, রিডিং পড়লেই হবে, মুখস্থ করতে হবে, মানে কনসেপ্টের তেমন কিছু নেই, বাট তবু যতটা সম্ভব বোঝার চেষ্টা করব। যেগুলো বোঝানো চ্যাপ্টার সেগুলো তো আমি অবশ্যই বোঝাই। ওকে, দেখো তাহলে আজকে আমরা একটা বেসিক জিনিস আলোচনা করব, দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যাল কিংডম। ক্লাসিফিকেশন, দেখো ক্লাসিফিকেশন যার বাংলা হচ্ছে শ্রেণীবিন্যাস। ওকে, আচ্ছা এটা শুরু করার আগে আরেকটা কথা বলি। ক্লাস প্রত্যেকের টাইমে অ্যাটেন্ড করবে, 2:30 তো 2:30 অ্যাটেন্ড করবে, এবং সকলে ক্লাস অ্যাটেন্ড করবে, আমি যেন সকলের পারফরমেন্স ক্লাসের মধ্যে দেখতে পাই, ঠিক আছে? তো ক্লাসিফিকেশন পড়ার আগে ক্লাসিফিকেশন কি সেটা বলার আগে একটু বলে রাখি, তোমরা আগের ইউনিটে ট্যাক্সোনমি পড়েছো। তো ট্যাক্সোনমি হচ্ছে যে জীবকে, যে কোনো জীবকে যখন তাদেরকে শ্রেণীবিন্যাস, নামকরণ এবং একটা র্যাঙ্কের মধ্যে রাখা হয়, ঠিক আছে, তখন তাকে বলা যায় ট্যাক্সোনমি। অর্থাৎ ট্যাক্সোনমি মানে জীববিজ্ঞানে যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিচার করা হয়, তখন তাকে বলা ট্যাক্সোনমি। এই জিনিসগুলো কি, নামকরণ কি, শ্রেণীবিন্যাস কি, শনাক্তকরণ কি, দেখো প্রথমে আসে যে জীবকে শনাক্তকরণ। মানে ধরো আমাদের এই গোটা ওয়ার্ল্ড, গোটা ইউনিভার্সে, বিশ্বে, মহাবিশ্বে, এখানে তো অগণিত সংখ্যায় জীব, মানে প্রাণী, জীব বর্তমান আছে, তাই না, অবস্থিত। তাহলে সমস্ত প্রাণীদেরকে সহজে তো চেনা যায় না। ধরো আমি যদি একটা জায়গায় গেলাম, সেখানে দেখলাম 1000 জন জীব আছে। তো আমি 1000 জন জীবের মধ্যে হয়তো আমি পার্টিকুলার একজনকে যদি আমি আইডেন্টিফাই, চিহ্নিত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, হয় তাকে তার নাম ধরে ডাকতে হবে, তবে সে সাড়া দেবে। ওকে, আর ধরো সমস্ত জীবগুলোর মধ্যে আমি যদি একটা কি বলবো, উদ্ভিদকে যদি প্রাণী থেকে আলাদা করতে চাই, তাহলে সেখানে আমাকে কি দেখতে হবে, তাদের কিছু বৈশিষ্ট্যের কে ভিত্তি করে তাদেরকে আলাদা করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। মানে হচ্ছে যে সর্বপ্রথম এই গোটা বিশ্বে অগণিত যে জীব, তাদেরকে সহজে যাতে তাদের সম্পর্কে জানা যায়, চেনা যায়, তার জন্য আমাদের কি দরকার, শনাক্ত করা দরকার। কীভাবে শনাক্তকরণ না, যেমন ধরো আমরা উদ্ভিদকে আর প্রাণীকে শনাক্ত করলাম তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে, যে একটা উদ্ভিদের মধ্যে কী কী ক্যারেক্টার আছে, একটা জীবের মধ্যে কী কী ক্যারেক্টার আছে, চলন না গমন, কাদের মাধ্যমে তারা অবস্থান পরিবর্তন করে, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে আমরা শনাক্ত করলাম প্রথম, যে হ্যাঁ এই ক্যারেক্টার থাকলে এটা উদ্ভিদ, আর এই ক্যারেক্টার থাকলে এটা জীব, প্রাণী।
ওকে, তারপর আমরা শুধুমাত্র তাদেরকে দুটো শনাক্ত করলে হবে না, তাদেরকে একটা নাম দেওয়া দরকার। কারণ সহজে চেনার জন্য আমরা তাদেরকে বলি কি, যেটা প্রাণী জগৎ মানে সমস্ত প্রাণীদেরকে একটা জায়গায় পাচ্ছি, উদ্ভিদ জগৎ বললে সমস্ত উদ্ভিদ জগৎকে আমরা একটা জায়গায়। তাই প্রথম যখন পৃথিবী সৃষ্টি হয় তখন একদম মানে সরল প্রসেসে এদেরকে আলাদা করা হয়েছিল। ধরো একটা স্কুলে 5 to 12 স্টুডেন্ট আছে, তো সেখানে যদি আমি যদি এরকম করা হয় যে 5 to 12 স্টুডেন্টকে একটা জায়গায় একটা হল রুমের মধ্যে বসিয়ে রাখলে, সেখানে কি হবে, ক্লাসের মধ্যে টিচার গেছে, তো টিচার গিয়ে সেখানে টিচার যদি বলে একজন স্টুডেন্টকে উঠে দাঁড়াতে, তো তাকে স্যার কিন্তু বাইরের দিক থেকে বুঝতে পারবে না যে সে কোন ক্লাসের স্টুডেন্ট, যতক্ষণ না সে বলেছে। বা একটা ক্লাসরুমের মধ্যে 5 to 12 যদি একসঙ্গে রাখা হয়, তাহলে কারোর পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব নয় যে কোন ছাত্রগুলো ক্লাস 12-এ পড়া ছাত্র, কে ক্লাস 5-এ পড়া ছাত্র, কে ক্লাস 6-এ পড়া ছাত্র। বোঝা গেছে? তাহলে এই যে এত জনের মধ্যে সহজে আমরা যদি তাদেরকে কি করি, তাদের নির্দিষ্ট এজের উপর ভিত্তি করে তাদেরকে যদি একটা ক্লাসের মধ্যে রাখি, মানে 5, 6, 7, 8, 9, 10, তাহলে আমি যখন ক্লাস 5-এর রুমে যাব, আমি তখন দেখতে পাবো যে হ্যাঁ এখানে যতজন বসে আছে সবাই ক্লাস 5-এ পড়া স্টুডেন্ট। তাহলে সেখানে 5-এর সঙ্গে 12-এর আমার গন্ডগোল হবে না, বা 5-এর সঙ্গে 6-এর স্টুডেন্টের মধ্যে কোনো আমার মানে গুলিয়ে যাওয়ার বা অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। ওকে, অর্থাৎ গোটা বিশ্বের সমস্ত জীবগুলোকে সহজে আইডেন্টিফাই করার জন্য বা সহজে চেনার জন্য, সহজে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য যে উপায় যে পদ্ধতি অবলম্বন করে তাদেরকে ভাগ করা হয় তাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে, তো ক্লাসিফিকেশন পদ্ধতিতে জীবের বৈশিষ্ট্য এবং সাদৃশ্য মিলের ভিত্তিতে জীবকে একটা জায়গায় রাখা হয়েছে, একটা ক্লাসের মধ্যে, একটা শ্রেণীর মধ্যে রাখা হয়েছে, যার ফলে আমরা কি করতে পারি, সেই শ্রেণীর যদি ধরো ক্লাস 5-এর মধ্যে গিয়ে আমরা ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে তুলি, তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো যে বাকি সমস্ত স্টুডেন্ট ক্লাস 5-এ পড়া, এবং তাদের মধ্যে কি কি ফিচার্স আমরা সেগুলো সহজে জানতে পারবো। ওকে, তাহলে দেখো তার আগে বলি, তাহলে ট্যাক্সোনমি হচ্ছে যে জীবগুলোর মধ্যে জীবের নামকরণ, শ্রেণীবিন্যাস এবং শনাক্তকরণ পদ্ধতিকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। এবার দেখো আমি তাদেরকে আইডেন্টিফাই করলাম ক্লাস 5-এ পড়ে, আমি যদি পার্টিকুলার 5-এর মধ্যে কোনো একটা স্টুডেন্টকে আমি যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমার তার নাম জানা দরকার, তাই না? আমি যদি 100টা স্টুডেন্টের মধ্যে আমি যদি কারো নাম, যাকে আমার দরকার তাকে যদি নাম ধরে ডাকি, তাহলে সে কিন্তু সেই একমাত্র সাড়া দেবে, বাকিরা নয়। ওকে, তাহলে ঠিক সেরকম জীবকে সহজে চেনার জন্য আমি প্রথমে শনাক্তকরণ করলাম জীবদেরকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তি করে যে কে কোন পর্বের, তারপরে তাদেরকে নামকরণ করা হলো। সেই নামকরণের দ্বারা কি বোঝা যাবে, যে ধরো আমি বললাম যে ফিশ, তাহলে ফিশের যে শ্রেণী, সেই পর্বের কি হলো, সমস্ত মাছেদেরকে একটা জায়গায় রাখা হলো, তাহলে সেখানে ফিশ বললেই আমার মাথায় কি আসবে, যে সমস্ত মাছের একটা কমন ক্যারেক্টার বা তাদের সিমিলারিটি বা মিলযুক্ত অবস্থিত। আমি যদি বলি যে স্তন্যপায়ী, স্তন্যপায়ী আর ফিশকে একসঙ্গে করা যাবে না, কারণ তাহলে আমাদের চিনতে অসুবিধা হবে। তাই আমি যদি ম্যামালসকে বা স্তন্যপায়ীকে যদি একটা আলাদা গ্রুপে রাখি, তাহলে আমি সহজেই ম্যামালস বললে আমার মাথাতে আসবে যে স্তন্যপায়ী মানে তার এই বৈশিষ্ট্য আছে এবং এই জীবগুলো হচ্ছে স্তন্যপায়ীর আন্ডারে। বুঝা গেছে? আচ্ছা, পরবর্তীকালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি দ্বিপদ নামকরণের আবিষ্কর্তা করেছিলেন। দ্বিপদ নামকরণ মানে যে জীবের দুটি পদ থাকবে, প্রথমটা গণ, তারপরটা প্রজাতি। যেমন ধরো মানুষের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ। আজকে ক্লাসিফিকেশন একটা বেসিক আলোচনা করছি, মানে একটা ক্লাসিফিকেশন শুরু করার আগে সাধারণ আইডিয়া দিচ্ছি, পরে আমরা ক্লাসিফিকেশন ভিতর থেকে স্টার্ট করবো। দ্বিপদ নামকরণ দিয়েছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওকে, তিনি দ্বিপদ নামকরণ করেছিলেন। দ্বিপদ নামকরণ মানে যেটা দুটি পদ, ফার্স্ট হচ্ছে গণ আর সেকেন্ড হচ্ছে প্রজাতি। ওকে, যেমন ধরো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, ধরো মানুষের যদি বিজ্ঞানসম্মত নাম বলি, তাহলে কি দেখবো, যে হোমোসেপিয়েন্স। এই হোমো হচ্ছে গণ আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। ওকে, পরবর্তীকালে দ্বিপদ নামকরণ আবিষ্কার হওয়ার পর তারপরে কি এলো, ক্লাসিফিকেশন। তাহলে আমরা কোনো জীবকে প্রথমে শনাক্তকরণ করলাম যে তারা কার অন্তর্ভুক্ত, স্তন্যপায়ী না ফিশেস না রেপটাইলস
না বার্ডস, না ট্রি। ওকে, তারপর তাদেরকে আমরা নাম দিলাম যে তারা কোন কোন পর্বের অন্তর্ভুক্ত, সব এরপরে বলবো আস্তে আস্তে। এরপর আছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি বললাম? শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস করার মানে কারণ কেন বললাম শ্রেণীবিন্যাস আমরা কি জন্য করব? কারণ কোনো একটা জীবকে অতি সহজে, যাতে আমরা কম সময়ের মধ্যে সহজে আমরা যদি তাকে আইডেন্টিফাই বা চিনতে আইডেন্টিফাই করতে চাই, তাহলে শ্রেণীবিন্যাস করাটা আমাদের খুবই দরকার। অর্থাৎ কিছু জীবকে একই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে একটা জায়গায় রাখলাম, আবার অন্য কিছু বৈশিষ্ট্যের জীবকে তাদের সিমিলারিটি ভিত্তিতে একটা গ্রুপে রাখলাম। ক্লাস 5, 6, 7, 8 এই যে আলাদা আলাদা বিভাগের বা গ্রুপে তাদেরকে রাখছি, এটা কি বলা আছে? শ্রেণীবিন্যাস। যার ফলে আমরা সহজে তাদেরকে একটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে তাদেরকে সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি? ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা ভিন্ন জীবেদেরকে একই বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন সহজে আমরা চিনতে পারি, তখন তাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের গুরুত্বটা কি? দেখো, ক্লাসিফিকেশনের গুরুত্ব হচ্ছে কম সময়ের মধ্যে, ক্লাসিফিকেশনের মধ্যে দেখো, তার আগে বলি ক্লাসিফিকেশন কাকে বলে। ক্লাসিফিকেশন হচ্ছে জীবজগতে একই রকম, ক্লাসিফিকেশন হচ্ছে দেখো যে জীবজগতে একই রকম বা সম্পর্কযুক্ত সত্তাগুলিকে ছোট থেকে বড় শ্রেণীতে, সত্তা মানে বৈশিষ্ট্য, সত্তাগুলিকে ছোট থেকে বড় শ্রেণীতে বা গোষ্ঠীতে, বড় শ্রেণীতে বা গোষ্ঠীতে ভাগ করাকে বা রাখাকে বলা হচ্ছে, অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ওকে, আজকে জাস্ট এটা বেসিক আলোচনা করব, তারপর সব দেখাবো। তাহলে ক্লাসিফিকেশন হচ্ছে বললাম একই রকম, মানে মানুষ, ম্যামলস, বার্ডস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়া, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ফিচার্স। ম্যামালসের সঙ্গে অ্যাম্ফিবিয়ার মিল পাবে না, রেপটাইলসের সঙ্গে বার্ডসের মিল পাবে না। তাহলে এই যে তাদের বার্ডস মানে সমস্ত পক্ষী শ্রেণীকে তাদের সিমিলারিটির ভিত্তিতে, পাখিদের সমস্ত মানে বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা জায়গায় রাখা হয়েছে, তার নাম দেওয়া হচ্ছে বার্ডস। ওকে, রেপটাইলস সরীসৃপ পর্বের সমস্ত সরীসৃপ জাতীয় প্রাণীদেরকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা জায়গায় রাখা হয়েছে, তাকে বলা হচ্ছে রেপটাইলস। তাহলে এই যে একই রকম বা সম্পর্কযুক্ত বা তাদের মধ্যে কিছু না কিছু সম্পর্ক আছে, সেইগুলোকে সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ছোট থেকে বড় শ্রেণীতে ভাগ করার পদ্ধতিকে বলা যায় শ্রেণীবিন্যাস। ছোট থেকে বড় মানে দেখবো একদম যেগুলো অতি সাধারণ এককোষী, সেখান থেকে শুরু করে ধীরে 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 একদম স্তন্যপায়ী মানে বড় শ্রেণীতে যে ভাগ করা, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। আশা করি বোঝাতে পেরেছি ক্লাসিফিকেশন কি। তাহলে ক্লাসিফিকেশনের গুরুত্ব কি হবে? ক্লাসিফিকেশন গুরুত্ব করে রাখবে। গুরুত্ব কার গুরুত্ব বলছি? শ্রেণীবিন্যাসের গুরুত্ব। শ্রেণীবিন্যাসের গুরুত্ব দেখো যে এর ফলে কি হয় না, কোনো প্রাণী গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার ফলে তার সঙ্গে জ্ঞান আমরা লাভ করতে পারি। ওকে, সেকেন্ড হচ্ছে আমরা খুব কম সময়ের মধ্যে এবং স্বল্প পরিশ্রম করে আমরা প্রাণী জগতের সদস্য সম্পর্কে অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। ওকে, তাহলে প্রথম হচ্ছে গুরুত্ব, তাদেরকে প্রাণী জগতে সমস্ত জীবকুলকে এই শ্রেণীবিন্যাসের আওতায় রাখার ফলে তাদের সম্পর্কে আমরা কিছু মিল পেয়ে থাকি। আচ্ছা, খুব কম সময়ে কম পরিশ্রমের মাধ্যমে আমরা জীবের সম্পর্কে সহজে জ্ঞান লাভ করতে পারি। ওকে, আর হচ্ছে কি না, বিবর্তন বা এবং সেই সমস্ত প্রাণীরা তারা কোন হ্যাবিট, কোন বাস্তুতন্ত্রে বসবাস করে সেটা আমরা জানতে পারি। আচ্ছা, এই প্রাণীগুলোর সঙ্গে ইভলিউশন, অভিব্যক্তি মানে তাদের পূর্বপুরুষের কোনো মিল আছে কিনা সেটা আমরা জানতে পারি। আচ্ছা, আর কি হবে? অর্থনৈতিক দিক থেকে সমস্ত প্রাণীগুলোকে যদি আমরা আলাদা আলাদা গ্রুপে রাখি, আলাদা আলাদা বিভাগে রাখি, তাহলে আমাদেরকে সংরক্ষণ করাটা অতি ইজি হবে, তাই না? ধরো আমি রেপটাইলস বা বার্ডস, আমি পক্ষী সংরক্ষণ করতে চাই, তাহলে আমি বার্ডসের যদি ক্লাসিফিকেশন দেখি, তাহলে সেখান থেকে আমি
সেই ক্লাসিফিকেশন, সেই গ্রুপ, সেই বিভাগ থেকে আমি সহজেই বার্ডসকে আইডেন্টিফাই করতে পারবো, সহজেই আমি সংরক্ষণ করতে পারবো। কিন্তু যদি সমস্ত জীবকুলকে অগণিত, অসীম অগণিত সংখ্যায় জীবকে যদি একত্রে রাখো, সেখানে এত ভ্যারাইটি জীব থাকার ফলে তুমি সহজে কিন্তু কাউকে আইডেন্টিফাই করতে পারবে না, সহজে পারবে না, চিনতে পারবে না। এই সহজে চেনার জন্যই আমরা ক্লাসিফিকেশনটা করছি। ওকে, আচ্ছা, তারপর কি হবে, ক্লাসিফিকেশন করার ফলে এই যে সংরক্ষণ করলাম, সেখান থেকে আমরা সহজেই জীব থেকে আমরা অর্থনৈতিক মানে উপকারিতা পেয়ে থাকি। ওকে, তাহলে এই হলো ক্লাসিফিকেশনের গুরুত্ব। এবারে দেখো ক্লাসিফিকেশন কোন কোন ভিত্তিতে করা হয়। শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস কিসের ভিত্তিতে করা হয়, মানে কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হচ্ছে। এই যে বললাম যে শ্রেণীবিন্যাস করা মানে একটা পদ্ধতি, একটা প্রসেস, যার মাধ্যমে জীবকে ছোট থেকে বড় একটা শ্রেণীতে র্যাঙ্কের মধ্যে রেখে তাদের মিল বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে আলাদা করা হচ্ছে, একে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। সেই শ্রেণীবিন্যাসের কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, এক হচ্ছে তাদের ভ্রূণ তত্ত্বগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তাদের ভ্রূণ তত্ত্বগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। ওকে, সেকেন্ড হচ্ছে তাদের কোষের ভিত্তিতে। থার্ড হচ্ছে বাস্তুতান্ত্রিক পরিবেশের উপর ভিত্তি করে। ওকে, দেখো বাস্তুতান্ত্রিক পরিবেশের উপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়েছে। আচ্ছা, আর কি হতে পারে, দেখো কোন কোন ভিত্তিতে, ভ্রূণ তত্ত্বগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, মানে তাদের ভ্রূণের স্ট্রাকচার কেমন তার উপর মিলগত দিক থেকে একটা জায়গায় রাখা হয়। কোষের ভিত্তিতে আমরা বললাম না আজকে যে বেসিক ক্লাস, আজকে জাস্ট শুনবে, পরের দিন থেকে আমরা এই ক্লাসের ভিতরে ঢুকবো। তো কোষের ভিত্তিতে মানে আমরা জানি যে এই ইউনিভার্সে দুই ধরনের জীব থাকে, একটা এককোষী জীব, একটা বহুকোষী জীব। তাহলে এককোষী জীবেদের ক্ষেত্রে একরকম বৈশিষ্ট্য হবে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে একটা জায়গায় রাখা হচ্ছে। বহুকোষী প্রাণীদের তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে আলাদা আলাদা গ্রুপে রাখা হচ্ছে। ওকে, তাহলে কোষের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হচ্ছে। বাস্তুতান্ত্রিক, কে কোন সিস্টেমে কোন পরিবেশে বসবাস করে তার উপর ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হয়। অঙ্গ সংস্থানগত গঠনের ভিত্তিতে, মানে তার স্ট্রাকচারাল দিকটা কেমন, তার শরীরের মধ্যে সে কি কি অংশ নিয়ে গঠিত, তার বডির মধ্যে রক্ত সংবহনতন্ত্র আছে না নেই, পৌষ্টিক নালী আছে না নেই, তার রেচনতন্ত্র আছে না নেই, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও শ্রেণীবিন্যাস করা হয়। তাহলে কোষের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হচ্ছে, অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হচ্ছে, ভ্রূণের স্ট্রাকচারের উপর ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হচ্ছে, কিছু পরমাণু ভিতরের গঠনের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। ওকে, তাহলে কোন কোন ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয় একটু নোট করে নিও। আচ্ছা, এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, আজকে বেসিক বোঝাচ্ছি, পরের দিন থেকে একদম গড়গড় করে এগোবে। খুব সহজ একটা চ্যাপ্টার, খুব সুন্দর, তেমন কোনো টাফ নয়, বোঝার কিছু নেই এখানে। আচ্ছা, এবারে কোন নিয়মে আমরা ক্লাসিফিকেশন করব, নিয়ম কার না, ক্লাসিফিকেশনের। ক্লাসিফিকেশন নিয়ম হচ্ছে কোন নিয়মে আমরা শ্রেণীবিন্যাস করব। আমরা তো মানে নিজের ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতো শ্রেণীবিন্যাস করতে পারি না, একটা সাইন্টিফিক ওয়েতে, বিজ্ঞানসম্মত ওয়েতে আমাদেরকে সবসময় কার্য করা উচিত। সেখানে দেখো যে আমরা প্রথম কথা আমরা জীবদের সাদৃশ্য ও দৃশ্যের ভিত্তিতে তাদেরকে কি মিল আছে কি অমিল আছে তার সেটা যাচাই করে বিচার করে আমরা সেখান থেকে ডাটা কালেকশন করে তারপর আমরা সেটাকে করতে পারি, ক্লাসিফিকেশন করতে পারি। সেকেন্ড হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, তোমরা আগেও পড়েছো, আইসিবিএন ও আইসিজেডএন, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লিচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লিচার। এই যে দুটি নিয়ম, অর্থাৎ এর উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল কোড অফ মানে কিছু কোডের ভিত্তি করে পুরো আন্তর্জাতিক স্তরে যখন উদ্ভিদ এবং প্রাণীকে যে বিভাগে বিভক্ত করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে, এর ভিত্তিতে, এটা মনে রেখো। এরপর দেখো তাহলে ক্লাসিফিকেশন কি বোঝা গেছে। আচ্ছা, ক্লাসিফিকেশন কেন করা হয় সেটা বোঝা গেছে, ক্লাসিফিকেশনের গুরুত্বটা কি বোঝা গেছে, কিসের ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হচ্ছে সেটা বোঝা গেছে, এবং নাম, অর্থাৎ ক্লাসিফিকেশন করার জন্য
কি করা হয়। আচ্ছা, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মনে রাখবে যে শ্রেণীবিন্যাস নামকরণ করেছিলেন কে? শ্রেণীবিন্যাস নামকরণ করেন বিজ্ঞানী, মনে রাখবে, আর্নেস্ট মেয়ার। বিজ্ঞানী আর্নেস্ট, ওকে, বিজ্ঞানী আর্নেস্ট মেয়ার তিনি শ্রেণীবিন্যাস নামকরণ করেন। যেমন ধরো বলেছি ট্যাক্সোনমি, দ্বিপদ নামকরণ করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, ঠিক সেরকম তার শ্রেণীবিন্যাস করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট মেয়ার। ওকে, এরপরে দেখো এই যে জীবজগৎকে কি ভাগে ভাগ করা হয় দেখো, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। এইভাবে লেখার নিয়ম হচ্ছে বাঁকা হরফে এইভাবে লেখা পদ্ধতি। এবারে দেখো এইটা কি না, পুরো আমরা জীবজগৎকে এই বিভাগের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে শ্রেণীবিন্যাস করার একক হচ্ছে কি, এটা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। বিজ্ঞানী হুইটেকার তিনি অ্যানিম্যাল কিংডম কে এই 5টা ভাগে তিনি বিভক্ত করেছিলেন। ওকে, তো দেখো এই যে 5টা ভাগ, যেমন ধরো আমাদের ইন্ডিয়া, ওকে, সব থেকে বড় হচ্ছে কি লার্জ ইন্ডিয়া, তার মধ্যে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে আমি ধরলাম জেলা বর্ধমান, তার মধ্যে ধরলাম যে একটা নির্দিষ্ট অঞ্চল গুসকরা। তাহলে সব থেকে বড় হচ্ছে ইন্ডিয়া, তার ভিতরে বললাম ওয়েস্ট বেঙ্গল, তার ভিতরে বললাম বর্ধমান, তার ভিতরে বললাম একটা জায়গার নাম বোঝাচ্ছি। ঠিক সেরকম এরকম যে এর একটা বড় নির্দিষ্ট একটা ওভারঅল যে একটা জায়গা স্পেস, তার মধ্যে বাকিগুলো অন্তর্ভুক্তিকরণ। কারণ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে, বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, গুসকরা বর্ধমানের মধ্যে। ঠিক সেরকম সব থেকে যে সব থেকে বড় যে অঞ্চল তাকে বলা যায় রাজ্য, তারপরে পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, গণ এবং প্রজাতি। এই যে প্রজাতি বা স্পিসিস, যেখানে কোনো একটা জীবের বৈশিষ্ট্যের উপর ভিত্তিকে তাকে আলাদা করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে প্রত্যেকটা প্রজাতিকে আলাদা নাম দেওয়া হয়, আলাদা স্পিসিস বলে গণ্য করা হয়, বার্ডস, রেপটাইলস, ম্যামলস, অ্যাম্ফিবিয়ান ইত্যাদি। ওকে, এবারে দেখো রাজ্য হচ্ছে সব থেকে বড়, যেটা বললাম ইন্ডিয়া, পর্ব হচ্ছে তার ভিতরের অংশ, বোঝা গেছে, সব থেকে বড় যে অঞ্চল। এবার এগুলো করার কারণটা কি? এগুলো করার কারণ হচ্ছে বিজ্ঞানসম্মত উপায়ে, ওই যে বললাম যে সহজে যাতে এর মাধ্যমে যখন গবেষণা করা হয় তখন সহজে যাতে এইগুলোর মাধ্যমে কোনো জীবকে সহজে চিহ্নিত করা হয়, শনাক্তকরণ করা হয়, সেজন্য এগুলো করা। ওকে, এবার দেখো প্রজাতি কাকে বললাম? প্রজাতি হচ্ছে যে একটা জীব যার কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে একটা আলাদা ভাবে চিহ্নিত করা হয়। কতগুলো প্রজাতিকে নিয়ে তৈরি হয় গণ, কতগুলো গণ নিয়ে তৈরি হয়, কতগুলো প্রজাতির সিমিলারিটি বৈশিষ্ট্যের ভিত্তিতে হয়েছে গণ, অনেকগুলো গণ নিয়ে তৈরি হয় গোত্র, গোত্র নিয়ে তৈরি হয় বর্গ, কতগুলো বর্গ নিয়ে তৈরি হয় শ্রেণী, শ্রেণী নিয়ে তৈরি হয় পর্ব, আর পর্ব নিয়ে তৈরি হয় রাজ্য। সব থেকে বড় হচ্ছে রাজ্য, ওকে, আর সব থেকে ছোট হচ্ছে প্রজাতি। ঠিক আছে, এই জীব গোষ্ঠীর মধ্যে সব থেকে বড় ধাপ হচ্ছে রাজ্য। তাহলে এইগুলো হচ্ছে এক একটা শ্রেণীবিন্যাসের একক। সর্বোচ্চ একক কি? সর্বোচ্চ একক হচ্ছে জগৎ বা রাজ্য। আমরা বললাম যে হয়তো আমি মানুষের বিজ্ঞানসম্মত মানুষকে আমি একটা এককে বা আমি ক্লাসিফিকেশন করতে চাইছি, মানুষের ক্লাসিফিকেশন, সেখানে আমি প্রথমে কি বলবো যে মানুষ কার মধ্যে পড়ছে? উদ্ভিদ জগৎ না প্রাণী জগৎ? প্রাণী জগতের মধ্যে। তাহলে আমরা মানুষকে প্রথম রাখবো প্রাণী জগতের মধ্যে। ওই যে বললাম ইন্ডিয়া, আমরা বাস করি ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ার আবার কোথায়? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? বর্ধমান। বর্ধমানের কোথায়? নির্দিষ্ট জায়গায়। ঠিক সেরকম যে মানুষকে আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই, তাহলে সর্বপ্রথম তাকে আমি বিচার করব সে কোথায় অবস্থান করছে, প্রাণী জগতের মধ্যে। তাহলে এই রাজ্য হচ্ছে প্রাণী জগৎ, যেটা সর্বোচ্চ একক বলা হয়। তার সর্বোচ্চ একক কি? জগৎ বা রাজ্য। আর সর্বনিম্ন একক কি? প্রজাতি।
আর সর্বনিম্ন একক হলো প্রজাতি। তোমাদের পরীক্ষা আসতে পারে যে সর্বনিম্ন এককের নাম কি? প্রজাতি। তাহলে বললাম জগৎ। তারপরে হচ্ছে সেই জগতের মধ্যে আবার মানুষ কোথায় বাস করছে? ধীরে ধীরে দেখবো ক্লাসিফিকেশন পড়ার সময় মেটাজোয়া, প্রোটোজোয়া, থেরিয়া, ইউথেরিয়া, তারপর সবশেষে হোমো এবং সেপিয়েন্স। এগুলো এখন বুঝতে পারবে না, ক্লাসিফিকেশন যখন পড়াবো তখন বুঝতে পারবে। তাহলে শ্রেণীবিন্যাসের একক, কোন এককে শ্রেণীবিন্যাস করা হয়? এই ধাপে কি কি? রাজ্য, পর্ব, অর্থাৎ যে কোনো একটা জীবকে প্রাণী জগতের মধ্যে রাখা হয়, সেই প্রাণী জগতের ভিতরে তাকে আবার শর্ট আউট করা হয়, তারপর সেখানে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে রাখা হয়, তাদের মধ্য থেকে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি থেকে তারপরে সর্বশেষ তার একটা নামকরণ করা হয়, যেটা হচ্ছে প্রজাতি। ঠিক আছে? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। শুধু এইটুকু মনে রাখো, এর বাইরে তোমাদের সিলেবাসে নেই, জানার দরকার নেই। সর্বোচ্চ একক জগৎ বা রাজ্য, সর্বনিম্ন একক প্রজাতি। এরপর ধরো দেখো, আমরা এখানে কি করলাম, মানুষের ক্লাসিফিকেশন দেখাচ্ছি। এখানে শুধু মানুষের দেখাচ্ছি সেরকম প্রত্যেকটা প্রাণী জগতের, মানে প্রাণী জগতের ওই যে বললাম বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রত্যেকের, এমনকি উদ্ভিদের ক্ষেত্রে এইভাবে কি হয় ক্লাসিফিকেশন করা হয়। তো কার উপর ক্লাসিফিকেশন করা হয় বললাম, বারবার বলছি, কিছু কমন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। দেখো, তো মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। বিজ্ঞানসম্মত নাম লেখার সময় নিচে আন্ডারলাইন করবে। তো সেই মানুষকে প্রথমে কোন জগতে রাখা হয়? রাজ্যে, প্রাণী জগৎ। ওকে, মানে সমস্ত মানুষ তো প্রাণী জগতের মধ্যে অবস্থিত না। আচ্ছা, সেই প্রাণী জগৎকে আবার ভাগ করা হয় উপজগতে। তাহলে মানুষের উপজগৎ হচ্ছে কি? মেটাজোয়া। তাহলে জগৎ হচ্ছে প্রাণী জগৎ, উপজগৎ হচ্ছে মেটাজোয়া। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই প্রাণী জগতের আবার কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে উপজগৎ করা হয়েছে, যাকে বলা হচ্ছে মেটাজোয়া নাম দেওয়া হয়েছে। তারপর হচ্ছে পর্ব। সেই মেটাজোয়ার অন্তর্গত পর্ব যে কডাটার মধ্যে রাখা হয়েছে। কডাটা কেন বলবো? কারণ তোমরা জানো যে মেরুদণ্ডী প্রাণীদেরকে বলে কডাটা। তাহলে প্রথম হচ্ছে প্রাণী জগতের মধ্যে মানুষ পড়লাম, তারপরে আমরা মেরুদণ্ডী প্রাণীর মধ্যে আমাদেরকে রাখা হলো। কারণ আমরা জানি যাদের কি থাকে না, নার্ভ কর্ড এবং নোটোকর্ড দুটোই বর্তমান, পরে সব পড়বো। অর্থাৎ আমাদের যে মেরুদণ্ড সেটা বর্তমান, তার উপর ভিত্তি করে আমাদেরকে, যাদের মেরুদণ্ড থাকে তাদেরকে বলা হয় কডাটা, আর যাদের মেরুদণ্ডবিহীন তাদেরকে বলা হচ্ছে অকডাটা। ঠিক আছে? তাহলে দেখো, পুরো জগতের মধ্যে আমাদের রাখা হয়েছে জগৎ, কিংডম। তারপর আমাদেরকে মেরুদণ্ডীদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ আমাদের মেরুদণ্ড বর্তমান, যাকে বলা হচ্ছে কডাটা। সেই পর্বকে আবার ভাগ করা হয়েছে উপপর্বে, যাকে বলা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রার কলাম অবস্থিত আমাদের দেহের মধ্যে, সব পড়াবো। ওকে, সেই পর্ব হলো। তারপরে শ্রেণীর আগেকে বলা হয়েছে অধিশ্রেণী, যাকে কার আন্ডারে রাখা হয়েছে? ন্যাথোস্টোমাটা। শ্রেণী ম্যামালিয়া। ম্যামালিয়া মানে ম্যামালস মানে স্তন্যপায়ী। কেন স্তন্যপায়ী বলবো? তাহলে দেখো, জগতের মধ্যে রাখলাম, আমরা প্রাণীদের মধ্যে পড়ছি। সেই প্রাণীদের মধ্যে আবার কিছু বৈশিষ্ট্যের উপর মেটাজোয়া, সেখান থেকে আমরা কডেটসের মধ্যে এলাম। কডেটস মানে আমাদের মেরুদণ্ড বর্তমান, তাই কডেটস বললেই জানতে হবে যে আমরা সেই প্রাণীদের মধ্যে পড়ছি যাদের মেরুদণ্ড আছে। আচ্ছা, তো এখনো আমাদের কিন্তু পার্টিকুলার মানুষগুলো আমরা নির্বাচিত হয়নি। তারপরে কি হলো, আমাদেরকে ম্যামালসের শ্রেণীর অন্তর্ভুক্ত করা হলো। ম্যামালস মানে যাদের কি আছে? স্তন গ্রন্থি এবং নিপিল বর্তমান, যাদের কানের পিনা আছে, যাদের সারা দেহ লোম দিয়ে গঠিত। তোমরা জানো যে ম্যামালসের স্তন্যপায়ী বৈশিষ্ট্য কি? তো সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদেরকে ম্যামালসের মধ্যে রাখা হলো। তারপর আমাদেরকে উপশ্রেণীতে ভাগ করা হয়েছে থেরিয়া, যাদের হয়তো প্লাসেন্টা মানে যাদের বেবি মানে বাচ্চা সন্তান প্রসব করার ক্ষমতা, সেই আন্ডারে রাখা হলো। তারপর আমাদেরকে আবার ভাগ করা হলো ইউথেরিয়া। এই ইউথেরিয়া এগুলো মানুষের যখন ক্লাসিফিকেশন পড়বো সেখানে বৈশিষ্ট্যগুলো দেখাবো এবং এটা আবার বলবো। ওকে, এখন জাস্ট মনে রেখো। তারপর আমাদেরকে বর্গ প্রাইমেটস রাখা হলো। প্রাইমেটস মানে প্রাচীন আমরা গণনা করে দেখা গেছে যে হ্যাঁ আমরা মানুষ, তো প্রাচীন পর্বের মধ্যে পড়ি। তারপর আমাদের গোত্র রাখা হচ্ছে হোমিনিডস, তারপরে গণ হচ্ছে হোমো, প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। তো আমাদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। অর্থাৎ তারপর সর্বশেষ আমাদেরকে নাম দেওয়া হলো যে হ্যাঁ মানুষ হচ্ছে বিজ্ঞানসম্মত নাম কি? যার হোমো সেপিয়েন্স, যাকে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে, এই এককের ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হয়েছে। ওকে, এটা শুধু মানুষের দেখালাম, এরকম প্রাণী জগতের প্রাণী এবং উদ্ভিদকে এইভাবে না বিভিন্ন ধাপে ধাপে তাদেরকে শ্রেণীবিন্যাস করা হয়। তো শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে এগুলো: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কমন 7টা ধাপ। ওকে, আর এছাড়াও সেগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তাহলে এই হলো ক্লাসিফিকেশন, মানে ক্লাসিফিকেশনের বেসিক একটা নলেজ।